তুই জানিস আমার পাতা কত মূল্যবান? তুই এক সামান্য নারী হয়ে এই পাতা চাইছিস? হে সৃষ্টিকর্তা, তোমার হাতে এই শিশুটিকে সঁপে দিলাম। বুড়িটি অতি গোপনে শিশুটিকে একটি ঝুড়ির মধ্যে রাখলেন এবং নদীর জলে ভাসিয়ে দিলেন। বহুকাল আগের কথা, এক বিশাল রাজ্যে বাস করতেন দুই আপন ভাই, বৈরাদিত্য এবং বিক্রমাদিত্য। বৈরাদিত্য ছিলেন বড় আর বিক্রমাদিত্য ছোট। তাদের বাবা মা জীবনের শেষ লগ্নে পৌঁছানোর আগেই নিজেদের সমস্ত সম্পত্তি দুই ছেলের মধ্যে ভাগ করে দিয়েছিলেন। বড় ভাই বৈরাদিত্য ছিলেন অত্যন্ত লোভী, অহংকারী এবং হিংসুটে প্রকৃতির মানুষ। রাজ্যের প্রজাদের প্রতি তার বিন্দু মাত্র মায়া ছিল না। তিনি কেবল পৈতৃক সম্পত্তিতে আরাম করে দিন কাটাতেন, কোনো কাজই ঠিকমতো করতেন না। আর ছোট ভাই বিক্রমাদিত্য ছিলেন সম্পূর্ণ বিপরীত। তিনি ছিলেন অত্যন্ত দয়ালু। প্রজাদের সুবিধা অসুবিধায় তিনি সর্বদা সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। গ্রামবাসীদের বস্ত্র, অর্থ এবং খাদ্য দিয়ে নিয়মিত সাহায্য করতেন। এই কারণে তাদের বাবা দুই ভাইয়ের মধ্যে ছোট ভাই বিক্রমাদিত্যকেই রাজ্যের রাজা হিসেবে মনোনীত করেন। বিক্রমাদিত্য রাজা হওয়ার পর রাজ্যের সকল প্রজা আনন্দে মেতে উঠলেন, কিন্তু বড় ভাই বৈরাদিত্যের হৃদয়ে হিংসার আগুন দ্বিগুণ জ্বলে উঠল। এই সিংহাসন আমার প্রাপ্য ছিল। আমি বড় হওয়া সত্ত্বেও আমার কপালে কিচ্ছু জুটল না। আমি কিছুতেই ছোট ভাইকে এই রাজ্যের শাসন বেশি দিন চালাতে দেব না। দেখতে দেখতে 2 বছর কেটে গেল। বিক্রমাদিত্য সুশাসক হিসেবে রাজ্যে শান্তি বজায় রাখলেন। এই সময় রানী সুনন্দা গর্ভবতী হলেন। রাজা বিক্রমাদিত্য আনন্দের খবর পেয়ে তার অনাগত সন্তানের ভবিষ্যৎ জানতে রাজ্যের প্রখ্যাত জ্যোতিষীকে রাজমহলে আমন্ত্রণ জানালেন। আসুন জ্যোতিষী মশাই, আমার সন্তানের ভবিষ্যৎ গণনা করে দিন। মহারাজ, আপনার ভাগ্য উজ্জ্বল। আপনার মেয়ে হবে এবং সে অত্যন্ত সৌভাগ্যবতী। কন্যা? এ তো সুখবর। বলুন, তার ভাগ্যে আর কি কি লেখা আছে? তার কাছে এমন ঐশ্বরিক শক্তি থাকবে যার কাছে গোটা রাক্ষস জাতি হার মানবে। আপনার কন্যা হবে সৎ, সাহসী এবং আপনার মতোই দয়ালু। তার গলায় একটি বিশেষ চিহ্ন থাকবে। কি চিহ্ন জ্যোতিষী? সেই চিহ্ন কেমন দেখতে? সেটি হবে চন্দ্রের আঁকা চিহ্ন, স্নিগ্ধ, শান্ত। আপনারা তার নাম দেবেন চন্দ্রাবতী। আড়াল থেকে বৈরাদিত্য সেই গণনা শুনলেন। তার মাথায় সঙ্গে সঙ্গে কুটিল বুদ্ধি খেলে গেল। সময় এসে গেছে বিক্রমাদিত্য। আর কিছুদিন, তারপর এই রাজ্যের রাজা আমি হব। এরপর কয়েক মাস কেটে গেল। রানী এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েই ইহলোক ত্যাগ করলেন। শোকের ছায়া নেমে এলো রাজমহলে।
এই সুযোগে বৈরাদিত্য তার ষড়যন্ত্র কার্যকর করার প্রস্তুতি নিলেন। সেই রাতে বৈরাদিত্য তার ভাই বিক্রমাদিত্যকে ঘুমের ওষুধ খাইয়ে দিলেন। তারপর তিনি একটি অনাথ আশ্রম থেকে সদ্যজাত একটি শিশু কন্যাকে তুলে আনলেন। এক বুড়িকে দিয়ে রাজকন্যার সন্তান বদলানোর কাজ করতে বললেন। শোনো বুড়ি, আমার কাজটা করে দাও। এর বদলে তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। না মহারাজ, আমি এমন ঘোর পাপ কাজ করতে পারবো না। একটা নিষ্পাপ শিশুকে এভাবে বদলে দেওয়া। সাহস কত, আমার হুকুম অমান্য। যদি এই কাজ না করো তবে তোমার আর তোমার পরিবারের করুণ অবস্থা হবে। তোমার জীবনটাই আমি শেষ করে দেব। এরকম করবেন না মহারাজ, আপনি যা বলবেন আমি তাই করব। বৈরাদিত্য আগে থেকেই নিজের আনা বাচ্চাটির গলায় চন্দ্রাবতীর গলার মতো করে নকল চন্দ্র চিহ্ন এঁকে রাখলেন, যাতে পরে কেউ আসল রহস্য ধরতে না পারে। এরপর বুড়িটি ভীত হয়ে আসল চন্দ্রাবতীকে অদল বদল করে দিল। এবার শোনো বুড়ি, এই শিশুটিকে নিয়ে জঙ্গলে যাও, যেখানে হিংস্র জন্তুরা থাকে তাদের সামনে ফেলে দিয়ে এসো। এই ছোট্ট শিশুটিকে জঙ্গলে ফেলে আসবো? হ্যাঁ, ফেলে দিয়ে আসো। দ্রুত যাও, কাজ শেষ হলে আমাকে জানাবে। বুড়িটি অতি কষ্টে চন্দ্রাবতীকে নিয়ে গভীর জঙ্গলে প্রবেশ করলেন, কিন্তু তার মন মানল না। তিনি কিছুতেই নিষ্পাপ শিশুটিকে হিংস্র জন্তুর মুখে ফেলে দিতে পারলেন না। ও এমন ফুটফুটে শিশু, একে কি আমি নিজের হাতে মারতে পারি? হে সৃষ্টিকর্তা, তোমার হাতে এই শিশুটিকে সঁপে দিলাম। বুড়িটি অতি গোপনে শিশুটিকে একটি ঝুড়ির মধ্যে রাখলেন এবং নদীর জলে ভাসিয়ে দিলেন। এরপর তিনি রাজ্যে ফিরে এসে বৈরাদিত্যকে মিথ্যে খবর দিলেন। মহারাজ, আমি বাচ্চাটিকে হিংস্র জন্তুর কাছে ফেলে এসেছি। এতক্ষণে হয়তো পশুরা তাকে ছিঁড়ে খেয়ে নিয়েছে। খুব ভালো করেছো বুড়ি, এই নাও তোমার পুরস্কার। এবার এই সিংহাসন আমার হবে। এদিকে বুড়িমা জানতেন না নদীর জলে ভাসানো শিশুটির জীবন স্বয়ং সৃষ্টিকর্তা রক্ষা করবেন। ঝুড়ি সমেত শিশুটি রাজ্য পার হয়ে অন্য এক রাজ্যের নদীতে ভেসে চলল। হঠাৎ মাঝপথে একটি ছোট্ট ডালে ঝুড়িটি আটকে গেল। এই বনটি ছিল এক রাক্ষসী বুড়ির আস্থানা। সে বনের পশু এবং কখনো কখনো মানুষদের ধরে গ্রাস করত। সেদিন শিকারের খোঁজে সে নদীর ধারে এসেছিল। আজ কচি মাংসের গন্ধ কোথা থেকে ভেসে আসছে। হঠাৎ তার নজর পড়ল
ডালে আটকে থাকা জুড়ির দিকে। শিশুটিকে দেখে রাক্ষসী বুড়ি বাচ্চাটিকে তার কোলে তুলে নিল। এত কচি মাংস, অনেক দিন এমন শিকার পাইনি। হঠাৎ তার নজর পড়ল শিশুটির গলার দিকে। সেখানে স্নিগ্ধ চাঁদের চিহ্ন আঁকা। সেই চিহ্ন দেখার সাথে সাথেই রাক্ষসী বুড়ির মন গলে গেল। তার মধ্যে যেন এক মানবীয় মায়া মমতা জেগে উঠল। এই শিশু সাধারণ নয়, আমার মনেও এর জন্য মায়া হচ্ছে। এর চোখে কিছু তো আছে। এই বাচ্চা আমার মেয়ে হবে। একে আমি আদর করে বড় করব। রাক্ষসী বুড়ি সেই শিশুটিকে নিজের কুটিরে নিয়ে গেল। এরপর থেকে সে আর কখনোই কোনো পশু হত্যা করত না। সে মানুষের মতোই জীবনযাপন শুরু করলো। বনের অন্যান্য পশুরাও শিশুটির সাথে দেখা করতে আসতো। রাক্ষসী বুড়ি মেয়েটির নাম রাখলো চাঁদনি। এদিকে রাজমহলে বৈরাদিত্যর ভাড়া করা নকল শিশুটিও বড় হতে শুরু করলো। সে তৈরি হলো ঠিক বৈরাদিত্যর মতোই। কোনো মায়া নেই, কেবল জেদ আর চাকরদের সাথে খারাপ ব্যবহার। নকল চন্দ্রাবতীকে দেখতে একদিন জ্যোতিষী রাজার মহলে এলেন। এ কি, এই শিশুটির মধ্যে সেই মায়া নেই তো? আমার গণনার সঙ্গে তো কোনো মিল খুঁজে পাচ্ছি না। কিন্তু এখন মুখ ফুটেও কিছু বলা উচিত হবে না। এমনিতেই রাজামশাই অনেক কষ্টে আছেন। এরপর বহু বছর কেটে গেল। রাক্ষসী বুড়ির কাছে চাঁদনি খুব যত্নে বড় হয়ে উঠল। চাঁদনি মা অন্তপ্রাণ। সারাদিন বনের পশুদের মধ্যে খেলা করে তার দিন কাটত। চাঁদনি বড় হওয়ার সাথে সাথে তার রূপে এক অদ্ভুত স্নিগ্ধতা ফুটে উঠল। তাকে দেখে মনেই হতো না সে সাধারণ ঘরের মেয়ে। অন্যদিকে রাজমহলে নকল চন্দ্রাবতীও যুবতী হয়ে উঠল। কিন্তু তার চোখে ছিল এক হিংস্র চাহনি। সে সারাদিন রূপচর্চা নিয়েই ব্যস্ত থাকত এবং তার বাবা বিক্রমাদিত্যের ওপর চিৎকার করত। বাবা, আমি তোমার কাছ থেকে একটি হীরের ড্রেস চেয়েছিলাম। কোথায় আমার ড্রেস? তুমি কেন আনোনি? হায় রে কপাল, আমার মেয়ে যে এমন কেন হলো? ওকে সব কিছুই এনে দিই, তা ওর শখ মেটে না। বিক্রমাদিত্য মেয়ের সব আবদার রাখতেন, কিন্তু তার মনে কোনো শান্তি ছিল না। একদিন নকল চন্দ্রাবতীর ঘরে খাবার দিতে গিয়ে এক কাজের মহিলার হাত থেকে খাবার পড়ে যায়। এই বুড়ি, তোর এত সাহস! আমার জন্য আনা খাবার তুই নষ্ট করলি। এই জন্য তোকে শাস্তি পেতেই হবে। রাজকুমারী, দয়া করে আমাকে ক্ষমা করুন। ভুল হয়ে গেছে, আর এমনটা হবে না। ক্ষমা? তোর সাহস হয় আমার সামনে ক্ষমা চাইতে? এক্ষুনি
দূর হ, আর এই খাবারের দাম তোর মাইনে থেকে কেটে নেব আমি। নকল মেয়ের এই হিংস্র আচরণ দেখে বিক্রমাদিত্য ভেঙে পড়লেন। তিনি আবারও জ্যোতিষীকে মহলে ডাকলেন। জ্যোতিষী মশাই, আপনি বলেছিলেন আমার মেয়ে দয়ালু হবে, কিন্তু আমি তার মধ্যে দয়ার লেশমাত্র দেখছি না। এ কিসের লীলা? মহারাজ, আমি নিজেও কিছু বুঝতে পারছি না। গ্রহ নক্ষত্রের গণনা কখনো যে ভুল হয় না, কিন্তু কেন যে এমন হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। দেখতে দেখতে আরো কয়েক মাস কেটে গেল। রাজা বিক্রমাদিত্য তার নকল মেয়ের অত্যাচারে অসুস্থ হয়ে পড়লেন। তার সারা শরীরে ফুসকুড়ি আর পচরা শুরু হলো। ভাই, তোকে আমি এত সহজে মরতে দেব না। আমি সিংহাসনে বসবো আর সব কিছু দখল করব, আর তুই এসব দেখবি আর জ্বলবি। রাজার অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো, কিন্তু তার মৃত্যু হলো না। রাজার এই দুর্দশা দেখতে নকল মেয়েও তার কাছে আসতো না। একদিন রাজা অত্যন্ত ক্ষীণ স্বরে তার মেয়েকে ডাকলেন। একটু জল দে না মা চন্দ্রা, খুব তৃষ্ণা পেয়েছে, জল দে না। নকল চন্দ্রাবতী ঘরে প্রবেশ করে তার বাবার অবস্থা দেখে ঘৃণা ভরে মুখ কুঁচকে ফেলল। ছি, তোমার সারা শরীরে পচরা, এসব যদি আমার গায়ে লাগে তবে আমারও হবে। না বাবা, আমি এসব পারবো না। তুমি তোমার জল নিজেই নাও, আমার অনেক কাজ আছে। এই কথা বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। অসহায় বিক্রমাদিত্য চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেললেন। হায় সৃষ্টিকর্তা, এ তোমার কেমন লীলা! আজ আমার নিজের সন্তানও আমার বিপদে পাশে নেই। রাজা বিক্রমাদিত্য আর সুস্থ হতে পারলেন না। এই সুযোগে বৈরাদিত্য সিংহাসনে বসে পড়লেন। শুরু হলো প্রজাদের ওপর ভয়াবহ অত্যাচার। যে বিক্রমাদিত্য এতদিন প্রজাদের জন্য ধন বিতরণ করতেন, আজ বৈরাদিত্য প্রজাদের কাছ থেকে সব লুটে নিতে শুরু করলো। হঠাৎ একদিন রাজ্যের জ্যোতিষী তীর্থ ভিক্ষা করতে বনবাসে বের হলেন। পথ চলতে চলতে ক্লান্ত হয়ে তিনি গভীর জঙ্গলে প্রবেশ করলেন এবং একটি কুটির দেখতে পেলেন। সেটি ছিল রাক্ষসী বুড়ি ও চাঁদনির কুটির। কেউ আছো গো? একটু জল চাই, পথ পরিশ্রমে বড়ই ক্লান্ত। জ্যোতিষীর ডাকে চাঁদনি জল নিয়ে ঘরের বাইরে বেরিয়ে এলো। তাকে দেখেই জ্যোতিষী থমকে গেলেন। তার গলায় সেই চন্দ্র চিহ্ন আর চোখে সেই মায়া যা তার গণনায় ছিল। কে মা তুমি? তোমার গলায় এই চাঁদ চিহ্ন? আমি চাঁদনি, ইনি আমার মা। আমরা এই বনেই থাকি। মা? না না, এ তোমার মা হতে পারে না। তোমার গলার এই চিহ্ন বলছে তুমি চন্দ্রাবতী, রাজা বিক্রমাদিত্যের মেয়ে। জ্যোতিষী মশাই, সত্যি
সত্যি বলছে আমি তোর মা নই চাঁদনি? বুড়ি রাক্ষসী এরপর তার আসল রূপে ফিরে এলো। সে দেখতে কুৎসিত এবং ভয়াল। সে সমস্ত ঘটনা খুলে বলল, কিভাবে সে চাঁদনিকে পেয়েছে, কিভাবে তার মনে মায়ার উদয় হয়েছে। এসব কি বলছো তোমরা? এত বছর ধরে যাকে আমি মা জানতাম সে আমার কেউ নয়, আর আমার বাবা সেও অসুস্থ। আমি রাজকন্যা, এখন আমি কি করব? তুই রাজকন্যা, তোর যা প্রাপ্য তা তোকে ফিরিয়ে নিতেই হবে। চিন্তা করো না মা চন্দ্রাবতী, তুমি আসল রাজকন্যা। তোমার বাবার অবস্থা যে খুব খারাপ, তোমাকে শীঘ্রই রাজবাড়িতে ফিরতে হবে। আমার মাথায় এক দারুণ বুদ্ধি আছে। শোনো কি করে রাজবাড়িতে প্রবেশ করবে। কি করতে হবে জ্যোতিষী মশাই, বলুন। আমি শুনেছি নকল চন্দ্রাবতীর সামনেই জন্মদিন। সে এমন কাউকে খুঁজছে যে রূপচর্চায় তার মুখ আরো উজ্জ্বল করে দেবে। তুমি তোমার রূপে আর হাতের জাদুতে তাকে মুগ্ধ করো চন্দ্রাবতী। তুমি ছদ্মবেশে রাজবাড়িতে প্রবেশ করবে। আমি না হয় তোর সাথে এই দাসীর বেশেই যাব। আমার রূপে কেউ চিনবে না। হ্যাঁ মা, এটাই ঠিক হবে। আমি বাবার কাছে যেতে চাই। পরদিন জ্যোতিষীর নির্দেশ মতো চাঁদনি এবং রাক্ষসী বুড়ি তাদের ছদ্মবেশে রাজবাড়িতে কাজের খোঁজে উপস্থিত হলেন। কে তোমরা, আর এখানে তোমাদের কি চাই? রাজকুমারী, এই মেয়েটি রূপে অতুলনীয়। আপনার জন্মদিনে এর হাতের স্পর্শে আপনার রূপ আরো উজ্জ্বল হয়ে উঠবে। আপনার প্রয়োজন মিটে যাবে। এর তো বেশ রূপের জেল্লা। এই মেয়ে, তুই রূপচর্চা জানিস? হ্যাঁ রাজকুমারী, আমি বন জঙ্গল থেকে আনা বিরল জড়িবুটি দিয়ে আপনার রূপচর্চা করে দেব। আপনার মুখমণ্ডলে কোনো খুঁত থাকবে না। দেখবেন আপনাকে দেখতে অপ্সরার মতো লাগবে। ঠিক আছে, যদি তুই আমার মন খুশি করতে পারিস তবে তোকে আমি রেখে দেব। আর বুড়ি, তুই না হয় আমার দাসীর কাজ করবি। যা, আজ থেকে তোরা এই মহলেই থাকবি। এই সুযোগে চাঁদনি মহলের ভেতরে প্রবেশ করলো। প্রথম কাজই হলো বাবার খোঁজ করা। এক রাতে চাঁদনি চুপি চুপি বিক্রমাদিত্যের ঘরে প্রবেশ করলো। বাবার করুণ অবস্থা দেখে সে নিজেকে সামলাতে পারল না। বাবা, এ তোমার কেমন অবস্থা? কে তুমি মা? আর এই ঘরে কি করছো? এখান থেকে চলে যাও, না হলে যে তোমারও আমার মতো দুর্দশা হবে। আমি আপনার কন্যা চন্দ্রাবতী। আমি ফিরে এসেছি বাবা। এ হতে পারে না, আমার মেয়ে তো। আমি তোমার আসল মেয়ে। নকল মেয়ে তোমাকে অবহেলা করেছে, আর বৈরাদিত্য কাকা তোমাকে বিষ মিশিয়ে এই রোগে ফেলেছে। জ্যোতিষী মশাই আমায় সব বলেছে। তোমাকে আমি সুস্থ করেই ছাড়বো।
পরদিন চাঁদনি জ্যোতিষীর সঙ্গে দেখা করে তার বাবার সুস্থতার উপায় জানতে চাইল। জ্যোতিষী মশাই, বাবাকে সুস্থ করার জন্য কি করতে হবে? আমি গণনা করে দেখেছি, মহারাজকে বাঁচাতে হলে গভীর জঙ্গলের নাগরাজের কাছে যেতে হবে তোমায়। নাগরাজের কাছে একটি বিশেষ পাতা আছে, সেই পাতায় মহারাজকে খাওয়াতে পারলেই তিনি সুস্থ হবেন। চন্দ্রাবতী, কি পাতা সেটা? আমি নিয়ে আসবো। পাতার নাম জীবনদায়িনী। নাগরাজ সেই পাতাটি নিজের কাছে সযত্নে লুকিয়ে রাখেন। তোমাকে সাহস করে সেই নাগরাজকে সন্তুষ্ট করতে হবে, তবেই তুমি সেই পাতাটি পাবে। সাহস করে চাঁদনি একা একাই গভীর জঙ্গলে প্রবেশ করলো এবং নাগরাজের গুহার সন্ধান করতে শুরু করলো। কিছুক্ষণ হাঁটার পর চন্দ্রাবতী খুঁজে পেল নাগরাজের গুহা। গুহার সামনে এগিয়ে যেতেই চন্দ্রাবতী দেখতে পেল স্বয়ং নাগরাজ সেই পাতাটির কাছে দাঁড়িয়ে আছে। হে নাগরাজ, আমি রাজা বিক্রমাদিত্যের কন্যা চন্দ্রাবতী। দয়া করে আমাকে জীবনদায়িনী পাতাটি দিন। আমার বাবা যে অসুস্থ, তাকে যে আমায় বাঁচাতেই হবে। তুই জানিস আমার পাতা কত মূল্যবান? তুই এক সামান্য নারী হয়ে এই পাতা চাইছিস? নাগরাজ, আমার বাবা যে অসুস্থ, আমার কাকা লোভের বশে তাকে সরিয়ে দিতে চাইছে। আমার বাবা খুব দয়ালু রাজা ছিলেন। প্রজাদের স্বার্থে তার সুস্থ হওয়া যে খুব প্রয়োজন। আমি আপনার কাছে অনুরোধ করছি, দয়া করে আমায় পাতাটি দিয়ে দিন। চাঁদনির চোখের জল আর সত্যবাদিত্ব দেখে নাগরাজের মন গলে গেল। তোমার সৎ সাহসের জন্য আমি খুশি হলাম। এই নাও সেই পাতা। এটি তোমার বাবাকে খাইয়ে দিলেই তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। জীবনদায়িনী পাতা নিয়ে চাঁদনি দ্রুত রাজমহলে ফিরে এলো। লুকিয়ে সে সেই পাতাটি বেটে রাজার মুখে তুলে দিল। কিছুক্ষণের মধ্যেই রাজা ধীরে ধীরে সুস্থ হতে শুরু করলেন। আমার শরীর, আমার ঘা পচরা সব কোথায় গেল? আমি তো একদম সুস্থ হয়ে গেছি। হ্যাঁ বাবা, এসব ওই পাতার জাদু। তুমি বেশি কথা বলো না। আজ নকল চন্দ্রাবতীর জন্মদিন। আজই বৈরাদিত্য কাকার ষড়যন্ত্র ফাঁস হবে। সেদিনই ছিল নকল চন্দ্রাবতীর জমকালো জন্মদিন। রাজ্যের সবাই রাজবাড়িতে উপস্থিত। ঠিক সেই সময় রাজা বিক্রমাদিত্য রাজ্যের সভাস্থলে প্রবেশ করলেন। এসব কি হচ্ছে বৈরাদিত্য? সিংহাসন আমার, তুমি এখানে কি করছো? বিক্রমাদিত্য, তুমি তুমি তো মরে যাওয়ার কথা ছিল। তুমি কিভাবে সুস্থ হলে? বাবা, তুমি কিভাবে সুস্থ হলে? তুমি দাঁড়িয়ে আছো আর তোমার গায়ে ওসব ঘা পচরা কিভাবে ঠিক হলো? তুই আমার মেয়ে নোস। আমার আসল মেয়ে ফিরে এসেছে। আমি জানতে পেরেছি তুই বৈরাদিত্যর ভাড়া করা মেয়ে। তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিস। আমার নিরীহ সন্তানকে জঙ্গলবাসী করেছিস। এর জন্য তোকে শাস্তি পেতেই হবে। বিক্রমাদিত্য, তুই মরবি।
আমি এই রাজ্যের রাজা। বৈরাদিত্য বিক্রমাদিত্যকে আঘাত করতে উদ্যত হলে ঠিক তখনই মানুষের বেশে থাকা রাক্ষসী বুড়ি তার ভয়ঙ্কর আসল রূপে ফিরে এলো। রাক্ষসী বুড়ির অভিশাপে সঙ্গে সঙ্গে বৈরাদিত্যের সারা শরীরে পচরা ঘা হতে লাগলো, ঠিক যেমন বিক্রমাদিত্যের হয়েছিল। এরপর বিক্রমাদিত্য নকল চন্দ্রাবতী ও তার দাদা বৈরাদিত্যকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করল। তারা দুজন তাদের শাস্তি পেল। এইভাবেই রাক্ষসী বুড়ির আশ্রয়ে বড় হওয়া রাজকন্যা চন্দ্রাবতী ফিরে পেল তার রাজ্য ও তার পিতাকে। আর প্রমাণ হলো লোভ আর হিংসা মানুষকে কখনোই সুখী করতে পারে না। সৎ এবং দয়ালু মনই হলো প্রকৃত সম্পদ। তোমরা যারা আমাদের আগের ভিডিওতে এত সুন্দর সুন্দর নাম কমেন্ট করেছিলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগের ভিডিওতে যারা নাম কমেন্ট করেছিলে আফরিন হাওড়া জেলা খড়দহ থেকে, চট্টগ্রাম বউবাজার থেকে আব্বনি মসজিদ জসিম, শরীফ আনসার নলহাটি বীরভূম জেলা থেকে, এম আর রকি আলীগঞ্জ ফতুল্লা নারায়ণগঞ্জ জেলা থেকে, সোহাগ দুবাই আবুধাবি থেকে, শঙ্কর হাজরা অচিন্তনগর বিরাট বাজার থেকে। আর এই ভিডিওটি যারা দেখলে তোমরা তোমাদের নামের সাথে কোথা থেকে কমেন্ট করছো সেটা জানাতে ভুলো না কিন্তু। তাহলে আমরা নেক্সট ভিডিওতে জায়গা সহ তোমাদের নাম আমাদের ভিডিওতে উল্লেখ করব। তোমরা যারা প্রথম আমাদের চ্যানেলের ভিডিওটি দেখলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছয়।